একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাকে কেন এরকম দাঁড়ানো লাগছে? উনি কেন এরকম বাজে কাজগুলো করছে? আজকে আমাদের চোখে জল আসছে শুধু উনার জন্য, কিসের জন্য উনি মানে এরকম বাজে কাজগুলো করছে? মেয়েদেরকে কেমন মানে এত বাজে ভাবে উনি আদায় করার মতো না, কিছুর জন্য ওনার মানে আমরা কেন ওনার বিরুদ্ধে মিছিল দেবো? একজন হিস্ট্রির বিরুদ্ধে অনেক ভালো ভালো রেকর্ড থাকা দরকার। কেন ওই যে এই জায়গায় মেয়েদেরকে বাজে ভাবে কাজ করছে, ট্যাং করছে, ওনার বিরুদ্ধে কোনো ভালো রেকর্ড কেন আমরা পাইলাম না? আজকে কেন এখন এগুলো কারণ লাগবে? এর জবাব উনি দিতে পারবে? আজকে আমাদের চোখের জন্য বসে, চোখের জন্য ওনার দাম দিতে হবে, কিসের জন্য ওনাদের আমার চোখের দল মানে থাকতে হচ্ছে আমাদের চোখ থেকে। আজকে প্রতিটা মেয়ে ওনার বিরুদ্ধে দাঁড়াইতেছে, কিন্তু মনে ভয় যে আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, উনি আমাকে টেস্টে ফেল করা দেবে, পরীক্ষা ফেল করা দেবে, এই ভয়টা এই প্রত্যেকটা মেয়ে দাঁড়াতে থাকে, কিন্তু এই তোমাকে দাঁড়াতে পারতেছে না। আমি ওকে বলছি যে বন্ধু, আমি বলবো তোমরা আমার পিছনে থাও, তোমাকে কোনো ভয় নাই, যদি কিছু হয় ছেলে আছে বড় ছেলে আছে এরা দেখে নেবে। হেডস্যার বিরুদ্ধে তোমরা দাঁড়াও, আজকে না বের করতে পারলে তোমরা কোনোদিন তাহলে বের করতে পারবে না। এর পক্ষে এই যে আমরা কয়েকজন আসছি, আর ওরা আসছে, ওরা পিছনে আসছে, কিন্তু ভয় লাগছে, এর জন্য ওরা সামনে আসতে থাকতেছে না। তোমার নাম কি মামুনি? আমার নাম অর্পা বড়ই। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এর একজন ছাত্রী। আচ্ছা, অর্পা বড়ই যে বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ দিল, এটা কি কথা সত্য? আচ্ছা, তোমার নাম কি মামুনি? কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমার নাম কি? তাই তোমরা প্রধান শিক্ষকের নাম কি? তোমাদের প্রধান শিক্ষকের নাম কি? রোহিদাস স্যার। তাই তোমাদের সাথে কি খারাপ আচরণ, মেয়েদের সাথে খারাপ আচরণ করে না, ছেলেদের সাথেও করে? তো উনি কেন মানে ছেলেদের বেঞ্চ ফাঁকা থাকতো, মেয়েদের বেঞ্চে দুজন ছড়াই দিয়ে ওই জায়গায় বসবে আমাদের ক্লাসে, যার এক রোল মানে আপনার তো স্যার আমি ওইভাবে বলতে পারতেছি না, ও পিঠে এমন ভাবে মানে বাজে ভাবে একবার টাচ করছে, ওটা বলার বাইরে। তারপরে তোমার যে মানে বেঞ্চ ফাঁকা থাকলে ওই যে উনি বসবে না ছেলেদের বেঞ্চ, আর মেয়েদের যেখানে ফাঁকা নাই ওই জায়গায় দিয়ে বসবে, তবে মেয়ে তুমি সরো আমি এই জায়গায় বসবে। তাই মেয়েদের ভিতরে বসে কেন না, মেয়েদের ভিতরে না বসে রাখবে কেন? আমরা নাতি নাতনি বসে, আমাদের নাতি নাতনির পাশে রাখবে, তা না উনি কি ওনার হাই লেভেলের ওনার মানে ওনার মত করতে চাই আমাকে। আমরা ওনার বিরুদ্ধে করে ভালো না, আমাদের ক্লাসে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে খারাপ মেয়ে ওটা আমাদের যাবে, কারণ আমি ওনার বিরুদ্ধে, আমি ওনার মানে পক্ষে। এই যে স্কুলে যত স্টুডেন্ট দেখতেছে, এই যে বাহিরে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, এই যে বাহিরে আছে ক্লাস বাদ দিয়ে, এই যে অভিভাবকরা দেখছি আছে, এরা কি এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার বিভিন্ন আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা মামুন, তোমরা দাঁড়াইছো কেন? হেড স্যার এরকম কতদিন তার বিরুদ্ধে বিভিন্ন হ্যাঁ আমাদের শিক্ষক উত্তম কুমার স্যার সবসময় যে মেয়েদেরকে ডিস্টার্ব করে, উত্তম কুমার স্যার সবসময় যে মেয়েদেরকে ডিস্টার্ব করে, উত্তম কুমার স্যার সবসময় যে মেয়েদেরকে ডিস্টার্ব করে এবং মেয়েদের গায়ে হাত দেয়। তিনি সবসময় সবাইকে অফিসে যাইতে বলে, এমনকি একা যাইতে বলে সবাইকে, এমনকি আমাকে বলছে যে তুমি একা অফিসে আসো। তারপরে সে বলে যে তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলবে, টাকার প্রয়োজন হলে আমাকে বলবে, আমাকে বলে যে 3 তলায় যাইতে, কিন্তু বলছে তুমি একা যাইবা, কিন্তু আমি যাইনি। তারপর তিনি আমার সাথে কথা বলেন না কয়েকদিন, এরপর আবার কথা বলেন এবং সবাইকে ওয়াশরুমে যাওয়ার পর তিনি যখন একটা জিজ্ঞেস করে ওখানে কয়জন আছে, যদি বেশি সংখ্যক দেখে তিনি জান না, এবং কি যখন দেখেন 1 জন অথবা 2 জন আছে তিনি ওয়াশরুমে যায় এবং কি মেয়েদের গায়ে হাত দেয়। তিনি সবসময় মেয়েদের প্রতি একটু দুর্বলতা দেখে, তিনি বলে কোনো কিছুর প্রয়োজন হলে আমার থেকে হেল্প নিও। তারপরে ওয়াশরুমে যাওয়ার পর তিনি যখন কালকে ওয়াশরুমে যাওয়ার পর মেয়েদেরকে তিনি গায়ে হাত দেন, এ নিয়ে আমাদের দাবি। গতকালকে কি হয়েছে এবার ওটা বলবো। গতকালকে 2-3টা মেয়ে ওয়াশরুমে ছিল, তারপর উনি জিজ্ঞেস করেন ওয়াশরুমে কেউ আছে, তারপর প্রথমত 2 জন ছিল, প্রথমত 3 জন ছিল, তারপর 2 জন। আসসালামু আলাইকুম। তোমরা তো সবাই আমার স্টুডেন্ট বয়স, হ্যাঁ সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। উপস্থিতি খুব কমই, হ্যাঁ তবু আমি বলি, তোমরা তো মোটামুটি যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা মোটামুটি জানো বর্তমানে একটা সমাজ, হিন্দুদের একটা দল আছে বুঝছো, তারা কি করে একটা গ্রুপ করছে আমাদের মুসলমান মেয়েদের উপর একটা টার্গেট নিছে। তারা একটা গ্রুপ করছে আমাদের মেয়েদেরকে কেমনে পড়ায় জানো? তারা মুসলমান হয়ে যাবে, যত প্রকারের ভালো দিকগুলো আছে না, তোমাদের মতো মেয়ে যারা আছে আবেগ বয়স কম তাদেরকে তা বুঝায় আমি ভালো হয়ে যাবো, আমি এরকম করতে চাই, যত ভালো দিকগুলো আছে আমি মুসলমান হয়ে যাবো, তুমি আমার সাথে রিলেশন করো। তারপরে কি করে মেয়েরা তাদের এই দুর্বলতা দেখতে দেখতে তাদের প্রেমে পড়ে যায়। তারপরে কি করে ওরা বিয়ে করে, বিয়ে করার পরে 2-3 দিন বা 4 দিন 5 দিন রাখে, তারপরে কি করে একটা ভিডিও ফুটেজ নেয়। এরা তাদের এটা কাজ হয়, তাদের একটা গ্রুপ এই কাজ করে এটা যে আমাদের মেয়েদেরকে তারা কিভাবে প্রেমের ফান্দে ফালায়া প্রেম করে। তারা যেহেতু বয়স কম, তারা তত বুঝে না যে কোনটা ভুল কোনটা সঠিক। সবারই মনে 16-17 15-14 বয়স, তারা এই বয়সে ভুলটা বেশিরভাগ করে। তো আমি কিছু লিপলেট দিই, হ্যাঁ তোমরা রাইট হেডি পিছনে দিয়ে দিও, এগুলো একটু মন দিয়া পড়বা। হ্যাঁ আমার চেয়ে বেটার আরো সুন্দর করে লেখা আছে, হয়তো তোমাদেরকে সেভাবে বুঝাতে পারছি না আমি। হ্যাঁ মানে আপনারাও দেখেন, আর কটা দিয়ে আপনার টিচার যারা আছেন তারা ওইগুলো দেখবেন একটু। তোমরা কি আমার কথা বুঝতে পারছো যে ভাই বুঝাইছি? হ্যাঁ আর কোন হিন্দু ছেলের শোনো, তোমাদেরকে যদি রাস্তায় ডিস্টার্ব করে, তোমরা যদি পারতাছো না, ভয় পারতাছো না, আমাদেরকে বলবাই, বাইরে বলবা যে ভাই আমার এই ছেলেটা ডিস্টার্ব করে, না করার পরে তো তোমরা পাশে সবসময় আছি এবং চেষ্টা করবা
অন্যায় প্রতিরোধ বুঝছো, ডাইরেক্ট থেকে জায়গা থেকে বলে দিবা। আর যদি তোমরা ভয় পাও আমাদেরকে বলবা, স্যার আছে স্যারকে বলবা, তোমার হুজুরকে বলবা, স্যার এই ছেলেটা আমার ডিস্টার্ব করে। আর কোনো হিন্দু ছেলেও যদি করে, আর আমি শুধু আমরা মুসলমান দেখে যে আমরা হিন্দু মেয়ের ফেমি করবো, আমরা হারা প্রতারণা, এটাও ঠিক না। সবার জন্যই যার যার ধর্ম সেরা। আমরা ধর্মটা সবার উপরে রাখার চেষ্টা করবো। আল্লাহ মৃত্যুর পরে আমরা কি করছি না করছি এগুলোর জবাব কিন্তু ইনশাল্লাহ নিব। তোমরা যারা পর্দা আছো মৃত্যুর এখন যদি পর্দা থাকার চেষ্টা করবা। তোমরা এই পর্দা দেখা, এই পর্দার ভিতরে থাকলে কেউ খারাপ নজরে দেখতে আসে না। তো আমাদের যে ভালো হুজুরা জানে তারা আবার বুঝাইবো, তোমাদের বুঝাই হুজুরের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবা। আর পড়তে এসে শুধু পড়াশোনা করবা। আর বাবা মা যেখানে বিয়ে দেয় সেখানে বিয়ে বসা চিন্তা ভাবনা করবা। আর এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেঞ্জার এগুলা বাড়িতে গিয়া চালাইবো না তোমরা। এগুলোর মধ্যে তারা প্রতারণাটা একটু বেশি করে। তো তোমরা ভালো থেকো। হ্যাঁ সবাই, আসসালামু আলাইকুম। Wake up to reality. তারপরে আমি হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। নামাজ কালাম পড়তে দিত না। তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করছে এই কমিটির মাধ্যমে। এরকম তাদের বাসায় নিয়ে যায়, বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর এখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আমি চাই না যে আমার মতো এরকম অবস্থা আর কোনো মায়ের সন্তানের হোক। হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি টাকা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে, আমার বাচ্চাটার বাবা পরিচয় দিতে। ভালোবেসে হিন্দু ছেলেকে বিয়ে করেছিলেন আমার পাশে থাকা শ্যামলী। সে হচ্ছে একজন মুসলিম মেয়ে। হিন্দু ছেলেকে বিয়ে করাতে তার পরিবার থেকে তাকে মেনে নিচ্ছে না, তাকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু আমার হাতে কিন্তু সেই ছেলের হচ্ছে এফিডেভিট কাগজ রয়েছে, সে অর্থাৎ মুসলিম হয়েছে। তারপরেও তার পরিবার তাকে মেনে নিচ্ছে না। এই ছেলে এখন এই শ্যামলীকে রেখে হচ্ছে অন্যত্রে চলে গেছে। কোথায় চলে গেছে জানে না। এমন তো অবস্থায় শ্যামলীর গর্ভে রয়েছে 3 মাসের একটি সন্তান। এই সময় কিন্তু স্বামী সবচাইতে কাছে থাকা প্রয়োজন একটি স্ত্রী, কিংবা শ্বশুর শাশুড়ির একটু আদর যত বা একটু ভালোবাসা পুত্রবধূর উপরে থাকে বেশি। কিন্তু এই সময় সে একা, তার পাশে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আজকে আমি একটু শ্যামলী আপুর সাথে কথা বলবো। আসলে আপু, এই যে আপনার হাজবেন্ড যে রিপোর্ট, তার সাথে আপনার এই সম্পর্ক হওয়ার পর আপনার পরিবার থেকে কোনো কি বলেছে আসলে, মানে বিয়েটা করলেন এই যে তারপর কি বলেছে? ফুপিরা শুধু বললো আমার বাবা তোমার সাথে কথা বলে না। আমার ফুপিরা আমাকে জাস্ট বললো যে তুমি যে কাজটা করছো এই কাজের পরে তুমি বাসায় এসো না, হয়তো আমার ফ্যামিলি আর তোমার বাবার সমস্যা হবে। এই জন্য আমি আর বাসায় যাই নাই, তাদের সাথে কন্টাক্ট করি নাই। মাঝে মধ্যে আমার মা আর আমার ছোট বোন আমাকে ফোন দিত। আমার ছোট বোন এখন আমার সাথে কথা বলে, আমার মাও আমাকে ফোন দেয়, কিন্তু পরিবারের অন্য কেউ আমার সাথে কথা বলে না, সবাই আমাকে ব্লক করে দিচ্ছে। আমার বাবা ডাইরেক্টলি বলছে আমার মেয়েকে বাড়িতে উঠাবো না, যে আমার কাছে রিকোয়েস্ট করতে আসবা সে তোমার তাদের বাসায় নিয়ে রাখো, আমি রাখবো না। আমার মেয়েকে কোনো অবস্থাতে বাসায় উঠাবো না, যে মেয়ে একবার চলে গেছে সেই মেয়েকে বাড়িতে উঠাবো না। মুসলিম অপ্রাপ্ত বয়সী একটা মেয়েকে এনে এই হিন্দু যুবক সাতকানিয়া থেকে এনে গোপনীয় এলাকায় বিয়ে করা ছাড়া সে বারবার নিয়ে রাত্রি যাপন করতেছে। এটা দেখেন, তার নাম টুটুল, তার বাড়ি সাতকানিয়া। সে পেশায় একজন সেলুন ব্যবসায়ী। এখানে এসে বিভিন্ন সময় বিভিন্ন বাসা ভাড়া পরিবর্তন করে, এক সময় ঠিকানা পরিবর্তন করে সে থাকতেছে একটা অল্প বয়সে একটা মেয়েকে নিয়ে। ওই মেয়ের বয়স মাত্র 15 বছর হচ্ছে। आलिया, कंप्यूटर नेटवर्क नोटबुक चाहिए, पेंडिंग वर्क कंप्लीट करनी है। सुरेश किसी भी लड़की से बात नहीं करता। हैरान है तुमसे बात कैसे किया? सबसे अच्छे नोट्स मैं ही लिखती हूँ ना, इसलिए मुझसे लिया। मैं सुरेश, आपने तो नोट्स बहुत अच्छे लिखे हैं। नोट्स में नंबर था इसलिए कॉल किया। मुझे एक डाउट है, क्या आप मुझे एक्सप्लेन करेंगी? ठीक है, फिर अमित बहुत अच्छे लेंगे। किसी का मजाक उड़ाना मर्द की निशानी नहीं है, सबकी इज्जत करो। सच में ये कितना अच्छा है, सबकी इज्जत भी करता है। आलिया, बहुत बारिश हो रही है, लेट भी हो रहा है, मैं घर छोड़ देता हूँ। हम क्लासमेट्स हैं यार। आपका ट्रेडिशन मुझे बहुत पसंद है, आप लोग बहुत अच्छे होते हैं। आप भी अच्छे इंसान हो। उन लोगों से मोहब्बत का खेल खेलो, शादी करके कन्वर्ट करो। एक बात बोलनी है, जानता हूँ आप इनकार करेंगे, लेकिन मैं आपको पसंद करता हूँ। आप लोगों में मिल जाऊंगा, शादी भी करूंगा। मुझे भी पसंद हो, लेकिन फैमिली से बात करनी होगी। और भाई, कहाँ तक आया तुम्हारा काम? हो गया है, उसको भी मैं पसंद हूँ, अब असली काम बाकी है। मुझे कपड़े लेनी है, मेरे साथ चलो ना। ठीक है, लेकिन जल्दी आ जाएंगे ना? आप ही सिलेक्ट करो। यही मेरा रूम है, यहाँ रहता हूँ मैं। हम दोनों जल्द शादी करेंगे, हम इस मोमेंट को मेमोरेबल बनाते हैं। कुछ नहीं होगा ना, हम जल्दी शादी करने वाले हैं ना? मैंने फैमिली को समझाया, लेकिन वो कह रहे हैं कि अगर तुम हमारे ट्रेडिशन में आ जाओ तो शादी होगी। लेकिन हमने पहले ही डिसाइड किया था। आलिया, तेरे साथ सही नहीं हुआ। वो तुझसे खेल रहा, उससे दूर रहो, मुझे मालूम है उसके भरे में। तुम ही बोले थे तुम लोगों में आ जाऊंगा, शादी करूंगा, अब क्यों मुझे ही कन्वर्ट की बोल रहे हो? तुम्हारे पास कोई ऑप्शन नहीं है, कन्वर्ट हो तो शादी करूंगा। बेटा क्या हुआ, उठो। कंग्रेट्स। बेटा ये सब कैसे हुआ? मैं एक लड़के से मोहब्बत कर बैठी, वो हम में आ जाऊंगा बोला था, अब कह रहा है कि शादी करनी है तो मुझे ही कन्वर्ट होना पड़ेगा। ईमान वालों का निकाह ईमान वालों से होता है। अगर तुम बेईमान के साथ जाओगे, बर्बादी है दुनिया और आखिरत में।